আর এই দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র কেনাকাটি চলছে, কলেজে ভর্তি আছে। তো আমরা এখন যাচ্ছি ওকে নিয়ে দিল্লি, ও দিল্লি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তো সেই জন্য সব জিনিসপত্র কেনাকাটি চলছে। এটা আমার ব্যাগ, তো এটা ছাড়া বাকি এটা নিচের ঘরে এই রয়েছে জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সব কেনাকাটি হয়েছে। আর বাকি রয়েছে উপরের ঘরে, সেগুলো আমি দেখাচ্ছি। এই হচ্ছে ওপরের ঘরে সব জিনিসপত্র সাজানো আছে খাটের উপরে, একদম পুরো রেডি। বালিশ করা হলো আজকে নতুন। আর এই দুটো ব্রিফকেস কেনা হয়েছে, ট্রলি, এটা একটা আর এটা একটা, একটা ছোট একটা বড়, একটা নিয়ে আসা করবে আর একটা হচ্ছে ওখানে রেখে দেবে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরে আর আপনাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো আজকে আমরা চলেছি দিল্লির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখান থেকে ডাইরেক্ট দিল্লি গাড়ি নিয়ে। তো বাকি ব্যাপারটা পুরোটা আমি গাড়িতে উঠে বলছি। লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, প্রায় 12-13 দিনের জন্য যাচ্ছি। তো পুরো ডিটেলসে বলবো কি ব্যাপার, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ব্লগটা দেখতে থাকুন। তো চলুন একবারে গাড়িতে উঠে দেখা হচ্ছে, লাগেজগুলো দেখিয়ে দিই কি নিয়েছি, সমস্ত প্যাকিং। চলুন। এই হচ্ছে লাগেজ প্যাক হয়ে গেছে পুরো ভর্তি। এই দুটো 26 ইঞ্চির ট্রলি, আর এখানে ক্যামেরা ব্যাগ, দুটো ব্যাগ, এখানে একটা ব্যাগ। এই হচ্ছে ভেতরের অবস্থা। দুটো ল্যাপটপ ব্যাগ আমার আর দিয়ার, এখানে আমার খাবার ব্যাগটা, নিচে আরেকটা ট্রলি, আর ওখানে রয়েছে। আর এই হচ্ছে একটা স্পেশাল জিনিস এবারে নিয়ে যাচ্ছি, মুড়ি ভাজা। আর গাড়ি মোটামুটি রেডি, টোল সব মানে টোলের যে টাকা সেটা ভরে নিচ্ছি ফার্স্টটাকে। আর মোটামুটি ট্রিপ 0 করে বেরোবো, দেখা যাক কত কিলোমিটার, ঘর থেকে ফিরে আসা অবধি কত কিলোমিটার, সমস্ত ডিটেলস আমি দেবো। ভিডিওটা দেখতে থাকুন, চলুন স্টার্ট করা যাক। ট্রিপ মিটার পুরো 0 করে দিলাম, গাড়িটা এখন কোল্ড স্টার্টে রেখেছি। আমার গাড়ির টোটাল কিলোমিটার হয়েছে এখন 90,994 কিলোমিটার। আমরা এই আইডি ফ্লাইওভারে উঠে পড়লাম, এখন বাজে 7:42। আমরা এই জিওর পাম্প থেকে পুরো প্রেশারটা চেক করলাম, এয়ার প্রেশারটা কেন এত দূর যাবো, তো একবার প্রেশারটা চেক করানো উচিত, সেই জন্য গাড়ির টায়ার প্রেশারগুলো সব চেক করে নিলাম। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। তো আমরা এখন চললাম দিল্লি। তো কেন যাচ্ছি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, সিইউটি এক্সাম 2025। তো দিয়া সিইউটি এক্সাম দিয়েছিল, সেটাতে ও কোয়ালিফাই করেছে। তো সেই কোয়ালিফাই করাতে আমাদের ওর দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল, তো দিল্লি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি দিল্লি। তো ওকে নিয়ে সব লাগেজ নিয়ে ওকে কলেজে পৌঁছতে রাখতে। তো আমরা বাই রোডেই যাবো ঠিক করলাম, কেন ট্রেনের টিকিট বা প্লেনের টিকিটের যে অবস্থা, তাতে আমি দেখলাম যে বাই রোড যাওয়াই বেস্ট। তো সেই জন্য আমরা বাই রোড স্টার্ট করলাম। তো আমরা এখন খড়গপুর থেকে স্টার্ট করলাম প্রায় 7:30 নাগাদ। আর আমরা এখন যাব হচ্ছে এখান থেকে টুয়ার্ডস রাঁচি থেকে ডান দিক নিয়ে বাড়ি থেকে বেনারস হয়ে লখনৌ হয়ে আমরা দিল্লি পৌঁছবো। তো আশা রাখছি আজকে পুরো জার্নিটা আমরা কমপ্লিট করতে পারবো না, তার কারণ হচ্ছে অনেকটা ডিস্টেন্স। তো আশা রাখছি আজকে বেনারস বা লখনৌ দেখি কোনটা পারা যায়। তো চেষ্টা করবো লখনৌ ঢোকার, তাহলে লখনৌতে একটা দিন স্টে করে তারপরের দিন দিল্লি বেরোবো। আর না হলে আজকে বেনারসে নাইট স্টে করে কালকে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবো, তাই তো। তো লখনৌতে স্টে করার একটা সুবিধা হচ্ছে, লখনৌতে স্টে করলে লখনৌর বিরিয়ানি সবাই মিলে খাওয়া যাবে আর কি। তো সেই জন্য আমরা লখনৌয়ের চেষ্টা করবো, দেখা যাক পারবো কিনা, কেন অনেকটা ডিস্টেন্স লখনৌ এখান থেকে, প্রায় 16-17 ঘন্টা দেখাচ্ছে। তো আমরা এই জাস্ট বেরোলাম, একটু লেট হয়ে গেছে। এটা আমরা 4:30 5টা নাগাদ বেরোলে বা 4টে নাগাদ বেরোলে আমরা কিন্তু পৌঁছে যেতাম লখনৌ, কিন্তু এখন তো অনেকটা লেট হয়ে গেল, তো জানি না পৌঁছতে পারবো কিনা। তো দেখা যাক, রাস্তা অনেক। তো চলুন সঙ্গে থাকুন, রাস্তা যেতে যেতে আরও কথা হবে এবং সমস্ত ডিটেলস আমি দেবো, যেমন রাস্তার সমস্ত ডিটেলস দিয়ে থাকি, কোথায় কি পাওয়া যায়, কোথায় তেল ভরলাম, কি ব্যাপার, সমস্ত যতটা আমার নলেজে আসবে। তো ভিডিওটা শুরু করছি। লাগেজ প্যাক আমি দেখিয়ে দিয়েছি সকাল আপনাদেরকে, আর চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখান থেকে শিলিগুড়ি কি 16-17 আওয়ার্স না একটু কম? শিলিগুড়ি 16-17 আওয়ার্স লাগে না, এখন শিলিগুড়ি তোর 10 থেকে 12-11 আওয়ার্সের মধ্যে পৌঁছানো যায়। কিন্তু সেক্ষেত্রে কি হয়, শিলিগুড়ির রাস্তাটা অত ডিস্টেন্স নয়, মানে যতটা টাইম লাগে, কারণ তার জন্য হচ্ছে দায়ী হচ্ছে বেশ কিছু রোডস, যেমন তোর ট্রাফিক জ্যাম, এইগুলোর জন্য তোর মানে পুরো যদি ফাইনাল পুরো ফুল লেন মানে এরকম ন্যাশনাল হাইওয়ে হয়ে যায়, তাহলে কিন্তু অতক্ষণ টাইম লাগবে না, বুঝতে পেরেছিস। 654 কিলোমিটার আমাদের খড়গপুর থেকে শিলিগুড়ি ডিস্টেন্স, কিন্তু আগে প্রায় 17-18 ঘন্টা সময় লাগতো, তার আগে তো আরও লাগতো টাইম, 22-23 ঘন্টাও লাগতো। মানে তারপরে আস্তে আস্তে কমতে সেটা এখন 10-11 ঘন্টা হয়ে পৌঁছেছে। মানে আমরা এখন মোটামুটি 10-11 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো খড়গপুর থেকে, হ্যাঁ, বাই রোড। তো সেটা মানে সেই ক্ষেত্রে হিসাব করে দেখলে আমরা ভাইজাগ বা এইদিকে দিল্লির দিকে অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবো।
ওই ডিস্টেন্সটা অনেক তাড়াতাড়ি সময় কভার করতে পারবো। তার কারণ হচ্ছে এখানে রাস্তাটা অনেকটাই বেটার এবং হাইওয়েটা ম্যাক্সিমাম। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু যথেষ্ট বাজে, মানে একদম পুরো অন্ধকার করে আছে, ডাল ওয়েদার পুরো। আর কন্টিনিউয়াস কদিন ধরে বৃষ্টি চলছে বলো? আমরা এখন পেরোচ্ছি খেমাশলি স্টেশন। আমরা এই গুপ্তমণি এসে পৌঁছলাম, আর এখানে গুপ্তমণি আগে প্রণাম করে আমরা জার্নি শুরু করব। টেম্পলটা একদম নতুন করে আবার রিনোভেট করে নতুন শুরু হচ্ছে। আমরা এখন ঝাড়গ্রাম পেরোচ্ছি, মানে ঝাড়গ্রামের যে জঙ্গল, মানে জঙ্গলমহল যেটা, সেটা পেরোচ্ছি। দুদিকটা দারুণ লাগছে। বাঁদিকে আমরা পেরোচ্ছি এখন ভিকসান ধাবা। এখানে আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন, খুবই ভালো খাবার দাবারের কোয়ালিটি। আমি কোনো একটা ব্লগ উপরে আই বাটনে দিয়ে দেবো এই ভিকসান ধাবার উপরে, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। এই রাস্তায় কিন্তু মাঝে মধ্যেই বেশ বড় বড় পথহোল পাবেন, মানে জয়েন্টগুলোতে বেশি, তো বেশি স্পিডে না চালানোই ভালো। এই রাস্তায় সত্যি খুব বাজে অবস্থা, মানে হঠাৎ করে 80-90-তে চালালেও খুব রিস্ক। আমি 80 থেকে 90-র মধ্যে একটা ক্রুজ করে চালাচ্ছি, তাতে ম্যাক্সিমাম সময় হঠাৎ করে মানে সাডেন ব্রেক করতে হচ্ছে, মানে এত বাজে কন্ডিশন রাস্তার। কাজটা মাঝে মধ্যে মুছে নেওয়া উচিত, তার কারণ হচ্ছে বৃষ্টি ফট করে হলো, একটু বৃষ্টি হয়ে পুরো কাদা করে দিল সব করে। আমরা এখন পেরোচ্ছি ধলভূমগড়। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম কম, ডিজেলের দাম কিন্তু বেশি। তো যাদের ডিজেল গাড়ি রয়েছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই তেলটা ভরে নেবে। আমরা এই সান্ধু বিল্লুদা ধাবায় চলে এলাম চা খাওয়ার জন্য। চাটা এখানে বরাবরই ভালো, আর আমি আগেও অনেকবার খেয়েছি, ওই জন্য একটু রাস্তার ওদিকে উল্টো দিকে, তাও আমি ঘুরে জাস্ট একটা কাট আউট দিয়ে ঘুরে এলাম। আমরা 4টে জলের বোতল নিলাম। माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये है ना। আমরা জামশেদপুরের খুব কাছাকাছি চলে এসেছি, তা জানান দিচ্ছে এই পাহাড়টা। এই পাহাড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা জামশেদপুরের খুব কাছাকাছি রয়েছেন। আমরা রয়েছি ঝাড়খণ্ডে, তো এই এইচপির পেট্রোল পাম্পটা ঢুকে যাই, এখানে একটু তেল ভরে নিই, কারণ এখানে তেলের দাম অনেকটাই সস্তা। আমরা এখানে পেট্রোল ভরে নিই, 97.79 দেখাচ্ছে, মানে অনেক চিপ। এখানে তেল ভরলাম 2709 টাকা 78 পয়সা। মোটামুটা চলে যাবে মনে হয়, প্রায় বিহার বেরিয়ে যাবে মনে হচ্ছে। কালকে রাত্রেবেলা মা মুড়ি ভেজে দিয়েছে, মুড়ি এখন আমরা খাচ্ছি। মুড়ি, বাদাম আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কারি পাতা, দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। আমরা চলে এলাম ডিমনা চক। এখানে কিন্তু কোনো ট্রাফিক রুলস নেই, মানে যে যেখান দিয়ে খুশি বেঁকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, দেখেছেন, দেখুন এখানে আমি যাচ্ছি, ও আসছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে এরকমই কোনো ব্যাপার না, যার মতন ইচ্ছা মতো চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। রোডটা ভালো ছিল, রোডটা হঠাৎ করে, আর দলমা পাহাড়ের উপরটা দেখুন কি অবস্থা, দেখাচ্ছি আপনাদের। আমরা আবার একটা এলিফ্যান্ট করিডোর পেরোচ্ছি। এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর আন্ডারপাস, মানে তলা দিয়ে হাতি যাতায়াত করে। একটা আগে ছিল, আবার এটা একটা, পরপর দুটো করা আছে একটু গ্যাপে। বাড়ি এখান থেকে 241 কিলোমিটার। আমরা আজকে বাড়ি দিয়েই যাব। আমরা এই ডান দিকে দেখুন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উপরে আমার একটা ব্লগ আছে, আপনারা যদি দেখতে চান আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন।
টাটা থেকে মানে মানে জামশেদপুর আসার যে রাস্তাটা খড়গপুর থেকে প্রায় ওই অ্যাকচুয়ালি বহড়াগড়ার পর থেকে কিন্তু খারাপ হওয়া শুরু হলো রাস্তাটা। স্টিল এখন অবধি রাঁচি ঢুকবো করছি, সেখানে অবধি কিন্তু ভয়ানক খারাপ। আমি জানি না হাজারিবাগের থেকে রাস্তাটা মানে যেটা দিয়ে আমরা এখন যাব বাড়ি, তো সেই রাস্তাটার কি কন্ডিশন আছে। এখন পেরোচ্ছি তৈমারা ভ্যালি। এই ভ্যালির একটা হিস্ট্রি আছে, সেটা আমি আপনাদের শোনাচ্ছি, ওটা দিয়া শোনাবে। তো এটা হচ্ছে তৈমারা ভ্যালি। আমরা তৈমারা ভ্যালির উপর দিয়েই পাস করছি এখন। তো এখানে হচ্ছে একটা মিথ আছে, এটা ফোকলোরও বলতে পারেন, ফোক টেলও বলতে পারেন আপনারা। তো এই মিথটা হচ্ছে এখানকার লোকরা বলে যে মানে এই জায়গাটা দিয়ে কোনো গাড়ি গেলে বা কোনো মানুষ গেলে ওটা হচ্ছে মানে গাড়িগুলো আপনি আপ স্লো ডাউন হয়ে যায়। এটা কিন্তু আপ ভ্যালি নয়, এটা কিন্তু পুরো প্লেন ল্যান্ড, কিন্তু স্টিল গাড়িগুলো স্লো হয়ে যায়। আপনি মানে স্লো করবেন না, তাও স্লো হয়ে যাবে গাড়িগুলো। আর হচ্ছে ফোনের নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়, ফোনের সিগন্যাল লস্ট হয়ে যায়, ফোনের টাইমটা একটু মানে আপ ডাউন করে ইউজুয়াল টাইমের থেকে বেশি দেখায় বা কম দেখায়। আর প্লাস এখানকার গ্রামের লোকরা বলে যে নাকি একটা মহিলাকে দেখতে পায় সাদা শাড়ি পরে ঘোরাঘুরি করতে, ওই মানে রোডের মাঝখানে আর কি। তো ওকে বাঁচাতে গিয়ে নাকি অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে, এরকম শোনা গেছে। এটা সত্যি কিনা তো কেউ জানে না এখনও। আর তো এটা আর প্লাস এটা একটা মানে সায়েন্টিফিক ফ্যাক্টও আছে এটার উপর, যে তৈমারা ভ্যালিটা হচ্ছে একদম ট্রপিক অফ ক্যান্সারের উপরে একদম লাই করে, একদম মিডিল পয়েন্টে। তো ট্রপিক অফ ক্যান্সারের উপরে যেই জায়গাগুলোই লাই করে থাকে আর কি, তো ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওটার জন্যই গাড়িগুলো স্লো হয়ে যায়। যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা মানে গাড়িগুলোকে টেনে নেয় নিচের দিকে, ওই জন্য স্লো হয়ে যায়। এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, কিন্তু বাকিগুলো মিথ না সত্যি না ফোকলোর সেটা তো জানি না। বাট এটা এই জায়গাটা এইটার জন্য আর কি ফেমাস, এই মিথটার জন্য ফেমাস। আমরা এখন বাড়ির দিকে টানিয়ে নিলাম। এখান থেকে বাড়ি হচ্ছে 141 কিলোমিটার। রাঁচি থেকে যে রাস্তাটা হাজারিবাগ যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে, সেই রাস্তাটার বিউটি কিন্তু দারুণ সুন্দর। আমরা যে হাজারিবাগ ঢুকে গেছি সেটা বোঝা যাচ্ছে আপ ডাউন রাস্তা দেখে। রাস্তা কোথাও উপরে উঠছি, কোথাও নিচে নামছি। আমরা এই আইওসিএল এর পাম্পটায় ঢুকে দেখি এখানে টয়লেটটা কেমন, তাহলে ইউজ করা যাবে অ্যাটলিস্ট। যে পেট্রোল পাম্পে ঢুকলাম সেই পেট্রোল পাম্পে টয়লেটের অবস্থা খুবই খারাপ। আগের টয়লেটটা খুবই খারাপ ছিল। আমরা এই এইচপির পাম্পটায় ঢুকে দেখি এখানে টয়লেটটার কিরকম অবস্থা। আলটিমেটলি পাওয়া গেল একটা ভালো টয়লেট। মানে প্রত্যেকটা পাম্পে, ম্যাক্সিমাম পাম্পে কিন্তু খারাপ। একটু পরিষ্কার করে রাখলে কি হয় ভালো। মানে রাস্তায় ট্রাভেল করার সময় পেট্রোল পাম্পগুলো এমনিতে একদিক দিয়ে বেটার। আর নাহলে জঙ্গল ফঙ্গল ঠিক আছে, কিন্তু সেটা রাতের দিকে ঠিক আছে, কিন্তু দিনের বেলা একটু সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশ সমস্যা। ঘাটি রোড শুরু হলো, গাড়িগুলো উঠতেই পারছে না, এতটাই ওভারলোডেড। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে লক্ষ্য করলাম যে বিহার নাম্বার প্লেট। তখনই বুঝতে পারলাম যে আমরা বিহার এন্টার করে গেছি ঝাড়খণ্ড থেকে। আমরা এখন চলেছি NH-33 উপর দিয়ে। আমরা এই এসে পৌঁছলাম বাড়িতে। এটা হচ্ছে বাড়ির চক। এখান থেকে ডান দিকে হচ্ছে কলকাতা, বাঁ দিকে দিল্লি, সোজা কোডেরমা, আর এইদিকে আমরা এখন আসছি হাজারিবাগ থেকে। আমরা এখন বাঁ দিকে টার্ন নিয়ে নেবো। বিশাল বড় মানে রাস্তা এন্ট্রি নিতে না নিতে একটা বিশাল বড় গর্ত। আমরা এই বাড়ি থেকে পেরিয়ে এসে জিটি রোডে উঠলাম, আর এটা হচ্ছে NH-19 আর H1। আমরা এখন চললাম औरंगाबाদের দিকে, মানে টুয়ার্ডস বেনারস।
বাড়ি থেকে টানটা নিতে না নিতেই বললো আবার টোল দিয়ে যা। টোলে টোলে খেয়ে নিচ্ছে, প্রচুর টোল, এত টোল করে দিয়েছে এখন যে মুশকিল হয়ে গেছে গাড়ি নিয়ে বেরোনো। আমরা তো জিটি রোডে উঠে পড়লাম, চৌপারেন আসছে সামনে, তো চৌপারেনে আমরা ক্ষীরমোহন খাবো বিষ্ণুর দোকানে, ভিকে বিষ্ণু ক্ষীরমোহন। তো এখনো দেরি আছে অবশ্য, 11 কিলোমিটার 10 কিলোমিটার দেখাচ্ছে। ভিকে বিষ্ণু ক্ষীরমোহন দারুণ বানায়, দারুণ দারুণ খেতে, হেভি খেতে। এর দোকানটা মানে পার্টিকুলারলি এর দোকানটাও ভালো। আরো হয়তো খুঁজলে 1-2টো দোকান ভালো বেরোবে, এরকম নয় যে এর দোকানটাই ফেমাস। এই জায়গাটা এরকমই পড়ে আছে বহুকাল থেকে, কিচ্ছুই হলো না, একদম সেম যেরকম ছিল সেরকমই পড়ে আছে। তো এই পৌঁছে গেলাম ভিকে বিষ্ণু ক্ষীরমোহনে। এখানে একটু বিষ্ণু ক্ষীরমোহন একটু ক্ষীর খেয়ে নি, ক্ষীর খেয়ে তারপরে বেরোবো। এইমাত্র এসে পৌঁছলাম, এখন বাজে 2:10। আমরা এসে পৌঁছালাম চৌপারেন। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 7:38 বাড়ি থেকে, আর এখন চৌপারেন এসে পৌঁছালাম 2:10। আর আমাদের কিলোমিটার প্রায় 450 কাছাকাছি। ঠিক আছে, একবার দেখি বিষ্ণু ক্ষীরমোহনে ক্ষীর খেয়ে দেখি কেমন লাগছে। এই হচ্ছে বিষ্ণু ক্ষীরমোহন, এই যে এই হচ্ছে দিয়ে গেছে ক্ষীরমোহন রাবড়ির সাথে 2টো। আর ও বলছে, দিয়া বলছে ধোসা খাবে। রাবড়িটা ফাটাফাটি খেতে, একই রকম রয়ে গেছে। ওয়ান টাইপ অফ রসগোল্লা, রাবড়ির সাথে বেশ ভালো লাগছে খেতে। একটা জাম্বো সাইজের ধোসা এসে গেছে, বিশাল বড়, ভালো না বল? জাম্বো সাইজের ধোসাটাকে সবাই মিলে শেষ করতে হবে। আমরা ভেবেছিলাম দুপুরে কোনো লাঞ্চ করবো না, মানে মুড়ি খেয়ে কাটিয়ে দেবো। ওখানে ক্ষীরমোহন খেয়ে পেট ভরে গেল, তারপরে আবার এত বড় একটা ধোসা, মানে মশালা ধোসা নয়। মশালাটাতে গন্ডগোল থাকতে পারে, কিন্তু প্লেন ধোসায় কোনো গন্ডগোল হওয়ার কথা, মানে ব্যাটারটায় কোনো কিছু থাকে না। আমরা বিহারে ঢুকে গেছি, আর বিহারে এই যে দেখছেন ব্যারিকেডটা, এটা হচ্ছে কিসের জন্য বলতে পারবেন? এটা হচ্ছে চেকিং ড্রিঙ্কসের জন্য, মেনলি ড্রিঙ্কস। যেহেতু বাচ্চা আছে আর মেয়ে আছে, মানে ওয়াইফ আছে, তো সেই জন্য কিন্তু ছেড়ে দিল, নাহলে কিন্তু ধরে এখন গাড়িতে সব খুলিয়ে চেক করাতো। মানে বিহারে যেহেতু ড্রিঙ্কস অ্যালাউড, এই হার্ড ড্রিঙ্কস বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য এখানে কিন্তু প্রচুর কড়াকড়িভাবে চেক হয়। আমরা এখন পেরোচ্ছি ফাল্গু রিভার। এই বাসটার উপরে দেখুন রুফটপ টেন্ট লাগানো আছে। এখন স্মল কারের সাথে সাথে বড় গাড়িতেও কিন্তু রুফটপ টেন্ট লাগানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেলাম, ঝাড়খণ্ড পেরিয়ে গেলাম, কোনো সমস্যা নেই রাস্তার। বিহার ঢুকলাম, স্টার্ট। মানে পুরো বিহারটাই, মানে আজ নয়, আমি 2000 প্রথম এই রাস্তায় ট্রাভেল করি, লং ডিস্টেন্স হচ্ছে 2007। সেই তখন থেকে যে রাস্তা খারাপ, আজও অবধি রাস্তা খারাপ। 2007-এ, 2016-তে, আবার এখন। যা ছিল 2007-এ তাই ছিল 2016-তে, আর তাই হচ্ছে 2025-এ। কোনো চেঞ্জ নেই, ওই একই রকম অবস্থা। টোল আছে কিন্তু রাস্তা নেই। আমরা এখন পেরোচ্ছি সোন রিভার। আমি নীতিন গাডকারি স্যারকে বলছি, স্যার আপনি একটু দেখুন, বা আপনারা একটু দেখুন, সাসারামের আগে বা পরে, সাসারাম টোল প্লাজার আগে বা পরে কোনো রাস্তাই নেই, তো এখানে গভর্নমেন্ট কি করে টোল নিতে পারে? এটা একটু দেখা উচিত স্যার, প্লিজ আপনারা একটু দেখুন এই ব্যাপারটা। আমরা রয়েছি এখন বিহারে, তো এখানে 106 টাকার কাছাকাছি তেলের প্রাইস হবে। তো আমরা এখানে কিছুটা ভরে নিই, বাকিটা ইউপিতে গিয়ে ভরবো। বিহারে পেট্রোলের দাম 106 টাকা 96 পয়সা, মানে ভয়ানক বেশি, কিন্তু কিছু করার নেই। এখানে হাজার 1.5 টাকা মতো তেল ভরে নিই।
আছে এখনো তেল, কিন্তু তাও একটু থাক, মানে একটু তেল থাকা কোনো ক্ষতি নেই। কারণ মুড়ি ঢালা চলছে, মুড়ি শেষ হয়ে গেছে। আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুর্গাবন্তী রামগড় রোড, আর আমরা এখান থেকে যাব হচ্ছে জামানিয়া, জামানিয়া থেকে গাজীপুরকে বাইপাস করে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। এখন বাজে রাত 7টা। আমরা এখন যাচ্ছি দুর্গাবন্তী থেকে গাজীপুর ভায়া হচ্ছে কি জান জায়গাটার নাম বললি বাবা? জামানিয়া হয়ে। আর এই যে রোডটার, এটা ওর নামটা বার করেছে, কি নামটা বললি? আচ্ছা, নখটপুর পানসারওয়া রোড। আচ্ছা, আমরা এখন এই রোডটা দিয়ে যাচ্ছি। আমরা গাজীপুরকে বাইপাস করে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরবো। এখন বাজে 7:20। তবে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে রাস্তায় কিন্তু আমি দেখলাম প্রচুর পুলিশের পেট্রোল কার কিন্তু রয়েছে, পেট্রোলিং কার। তো সেই জন্য আমার মনে হয় না আনসেফ আছে বলে। আর রাস্তাটা দেখছি ভালোই, কোনো প্রবলেম নেই এখন অবধি, ঠিক আছে। মানে হ্যাঁ, পুলিশ স্টেশন তো রয়েছে, প্লাস আমি দেখলাম পুলিশের পেট্রোলিং কারও যথেষ্ট রয়েছে। আমি তো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি, কোনো প্রবলেম নেই। দেখুন প্রচুর পুলিশ এই রাস্তায়। আমরা এখন পেরোচ্ছি গঙ্গা নদী। এই জায়গায় গঙ্গা নদী কিন্তু বিশাল চওড়া, আর ব্রিজটা শেষই হচ্ছে না প্রায়। আমরা এই গাজীপুর এসে পৌঁছালাম। আমরা মোটামুটি ইউপি বর্ডারে ঢুকে পড়েছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসের ঠিক একটু আগে, মানে এখনো উঠিনি, এই উঠবো। তো এখানে একটা চায়ের দোকান আছে, ওখানে একটু চা খেয়ে নিই। সকাল থেকে সেরকমভাবে চা খাওয়া হয়নি, সে একবার চা খাওয়া হয়েছিল বিল্লু সন্দেহ, তারপর আর চা খাইনি। তো ওই জন্য চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার এগোবো আর কি। কেন একটু চা না খেলে জমছে না ব্যাপারটা, অনেকক্ষণ ধরে মুড়ি খাওয়া চলছে খালি, আর চা আর খাওয়া হচ্ছে না। আমরা একটা ধাবায় এসে দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে মারদা ভবানীপুর। আর চাটা বানিয়েছিল, চা নিলাম আর একটু জল নিয়ে নিলাম। অনেকক্ষণ দাঁড়াইনি, ওইখানে এসে একটু দাঁড়ালাম আর কি। বেশ ভালো লাগছে, দারুণ, মানে ওয়েদারটা দারুণ, আর বৃষ্টি টিষ্টি হয়েছে তার জন্য আরো ভালো লাগছে। আমরা এই স্বপ্নের এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো এবার। টোল গেট হেড 1 কিলোমিটার। এটা একটা বড় টোল, প্রায় আমার যতদূর ধারণা প্রায় 500-600 টাকার কাছাকাছি হবে টোলটা, বেশি হতে পারে কম না, আমি জানি না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সবার মুখে নাম শুনেছি, বহু লোকের মুখে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকবো। এটা দিনের বেলা পেরোলে হয়তো আরো ভালো লাগতো, যাই হোক রাত্রেবেলার একটা আলাদা বিউটি আছে। এখানে আমরা একটা ছবি তুলে নেব, তারপরে যাব। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসে ঢুকবো, প্রবেশ করব। এখানে একটাই ব্যাপার, সেটা হলো যে এই গেটে কিন্তু কোনো পয়সা কাটা হবে না। আমি যে গেট দিয়ে বেরোবো সেই গেটে পয়সা কাটা হবে। হ্যাঁ, তোমার মনে আছে হায়দ্রাবাদে JNWR আমরা তাই করি, যে গেট দিয়ে বেরোবে সেই গেট দিয়ে পয়সা কাটা হবে। দেখুন এখানে সব দেওয়া আছে, আজমগড়, সুলতানপুর, লখনৌ, এই তিনটে এইটা দিয়ে যাওয়া যায়। আলটিমেট লাগছে, আলটিমেট মানে দুর্দান্ত। খুবই সুন্দর এক্সপ্রেসওয়েটা, খুবই সুন্দর, মানে পুরো প্রিটি একদম, খুবই সুন্দর লাগছে। আলটিমেট লাগছে, একদম, মানে দুর্দান্ত, কথা হয় না। যে কোনো এক্সপ্রেসওয়ে ফাটাফাটি হয়, এটাও ভালো লাগছে, দারুণ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 292 কিলোমিটার মোস্ট প্রবাবলি আমরা এটার উপর থাকবো এই মুহূর্তে। না, 293 কিলোমিটার থাকবো। তো বিশাল ব্যাপার, হিউজ। মা ভালো লাগছে? দারুণ, খুবই সুন্দর। গাড়ি এখন ক্রুজে আমি 100 করে রেখেছি, কেন 120 এখানকার কিন্তু আমি 100ই করে রেখেছি, কিন্তু দরকার নেই বেশি স্পিড তোলার। এখান থেকে লখনৌ এখনো 286 কিলোমিটার, এই এক্সপ্রেসওয়েতে 286 কিলোমিটার, মানে যাতা। খুবই সুন্দর। আর রাত্রেবেলা লাইটিং গুলো এত সুন্দর লাগছে, রাস্তার লাইটস গুলো, হ্যাঁ এত সুন্দর লাগছে, খুবই সুন্দর, দারুণ লাগছে। আমি দেখাচ্ছি পুরো সিনিক বিউটি, আপনারা দেখুন, দারুণ লাগবে, খুবই সুন্দর। এখানে জিওর পাম্প আছে, আমরা সেইখানে যাচ্ছি। তবে যে অ্যারোটা দিয়েছে না, সেটা একটু ভালো করে দেওয়া উচিত। এমন জায়গায় একটা
অন্ধকারের মধ্যে দিয়ে রেখেছে যে বোঝা যাবে না। পেট্রোল ভরে নি এখানে এখন আজকে প্রাইস হচ্ছে 95 পয়েন্ট কত দেখলাম বাবা, 95.71, আর 88 হচ্ছে ডিজেল, আর সিএনজিও রয়েছে দেখুন সামনে টরেন্ট সিএনজি। আমরা এখানে তেল ভরে নিলাম, আজকে তেলের প্রাইস হচ্ছে এখানে 95.71 আর 24.82 লিটার তেল ঢুকলো 2375 টাকা 52 পয়সা। গাজীপুরের যে মানে টোল প্লাজাটা যেখান থেকে আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরছি, তার যে টোল গেটটা, সেই গেট থেকে এই রিলায়েন্সের যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পের ডিস্টেন্স 62 থেকে 65-এর কাছাকাছি একটা হবে। আপনারা একটু লক্ষ্য রাখবেন যে ওই টোল গেট থেকে যেখান থেকে স্টার্ট করছেন সেখান থেকে এই রিলায়েন্সের পাম্প যেটা আমি তেল ভরলাম, সেটার ডিস্টেন্স অলমোস্ট 60 to 65। আমি মনে হয় একটু আগে ভুল বলছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে দিনের বেলা পেরোচ্ছি না, তবে আমার মনে হয় যে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে দিনের বেলা পেরোনোচ্ছে রাত্রেবেলা পেরোনোটা অনেক বেশি মজাদার। এখন তো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখানে একটা রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে, সেখানে আমরা দাঁড়ালাম জাস্ট 5-10 মিনিটের জন্য, দেখি কি পাওয়া যায়, চা কফি কিছু একটা খেয়ে নি এখানে আরেকবার, তো তারপর আবার রওনা দেবো আর কি। চলুন দেখা যাক কি আছে এখানে। ম্যাগি অর্ডার করেছিলাম, বেশ ভালোই বানিয়েছে মনে হচ্ছে, দুটো ম্যাগি। এখন বাজে 10:25। কেমন? ছুটে পড়ি, হয়ে গেল ম্যাগি খাওয়া, ম্যাগি আর চা খেয়ে নিলাম, দারুণ একবার সুন্দর ফার্স্ট ক্লাস। এখন বাজে 10:46, আমরা ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে। আর এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি, মানে স্বাভাবিক, সারা রাত্রি খোলা রাখছে সেই জন্য একটু বেশি। তবে বাথরুম গিয়েছিল, টয়লেট গিয়েছিল, ওরা বলছে অসাধারণ। খুবই ভালো। ম্যাগিটাও কিন্তু দারুণ বানিয়েছিল এবং চাটাও ফাটাফাটি ছিল, টেস্ট কিন্তু দারুণ ভালো। সারা রাত্রি খোলা রেখেছে, স্বাভাবিক একটু দাম বেশি হবে। চলুন বেরিয়ে যাক, হোটেলের দিকে যাওয়া যাক। তবে একটা দুঃখের খবর হলো, সেটা হচ্ছে রাজমার্গ যাত্রা যে অ্যাপটা চালু হয়েছে এবং তাতে যে অ্যানুয়াল পাস চালু হয়েছে, সেই অ্যানুয়াল পাসের আন্ডারে কিন্তু এই এক্সপ্রেসওয়েগুলো পড়ে না। তার কারণ হচ্ছে এই এক্সপ্রেসওয়েগুলো ম্যাক্সিমামই কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন আন্ডারে দেওয়া আছে, তো সেই জন্য এটা একটা দুঃখের খবর। তবে হ্যাঁ, রাস্তাঘাট উন্নতি হচ্ছে, সেটা একটা আনন্দের খবর। তাই দেখছি প্রচুর লোকজন খাবার খেয়ে বা প্যাকেট খাবারকে ছুঁড়ে ফেলেছে, চারদিকে ছিটকে গেছে আর কি। তো যারা করছেন তারা এগুলো করবেন না, বাজে লাগে দেখতে। মানে একটা এত সুন্দর রাস্তা এত সুন্দরভাবে মেনটেন করছে, সেটা আমাদেরই উচিত যে সেটাকে ভালো করে রাখা। যেখানে ডাস্টবিন আছে বা যেখানে আপনারা খেতে নামছেন সেখানে ডাস্টবিন আছে, সেখানে ফেলে দিতে পারেন। রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলেছে, সেগুলো ছিটকে চারদিকে ভাত ডাল সেগুলো একদম মানে স্প্রেড করে গেছে, বিচ্ছিরি লাগছে দেখতে, এই রাত্রেবেলা পর্যন্ত চোখে লাগছে। তো যাই হোক, এগুলো না করাই ভালো আর কি। যারা করে তারা মানে খুবই নিম্ন মানে মেন্টালিটির আর কি, আমার মনে হয় আর কি। আমি লাস্ট যে ক্যাফেটেরিয়াটা আছে তাতে দাঁড়ালাম, তো সেখানে আমি রেটের একটা মানে এই যে রেট চার্ট, মানে কোথায় কত দাম হবে, আমার মনে হয় যেহেতু এটা এনএইচএআর ডাইরেক্ট আন্ডারে, এই যে ভেতরের মানে শপগুলো সেগুলো মনে হয় এনএইচএআর হাতেই রয়েছে, মানে এদের রেট ফিক্স করা বা কিছু একটা ব্যাপার আছে মনে হয় এনএইচএআর হাতে। তো আমি ঠিক জানি না বা আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এক্সিট টোল গেট আছে সেইখানে চলে এলাম। ট্যাগ ওকে, ক্লাস 01। যাক, পয়সা কাটা হয়ে গেল। কত কাটলো সেটা জানি না, আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো এই টোলটা কত কাটলো। একদম ফার্স্ট টু লাস্ট আমি অ্যাক্সেস করলাম, আমি বেরিয়ে গেলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে। এখন আমরা নর্মাল এনএইচে চলে এসেছি, মানে এনএইচটা কন্টিনিউ করছি কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা রয়েছি NH
731 উপরে। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি, মানে হোটেল যেদিকে সেদিকে যাচ্ছি। আমরা বাঁ দিকে ঢুকে যাব। এই আমরা হোটেলের সামনে এসে পৌঁছলাম, কানাইন। গাড়িটা কোথায় রাখা যায় সেটাই দেখছি। গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে পেছন দিকে, ব্যাক সাইডে। হোটেলের পেছন দিকে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। হ্যাঁ, এখানে অনেক গাড়ি পার্ক করা আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল কানাইন, একদম হাইওয়ের এই হাইওয়ের ওপরে একদম। আমি এখন ভেতরে ঢুকছি, একটু অন্ধকার হয়ে আছে। রুমটা খারাপ না, রুমটা বড়ই আছে, খাটটা বেশ বড় দিয়েছে। ঠিক আছে, 1000 টাকায় আর এর চেয়ে বেশি আর কি হবে, ঠিকই আছে, খুবই সস্তা। খালি রাত্রিটুকু ঘুমাবো, কাল সকালে বেরিয়ে যাবো। বাথরুমটা বেশ বড়, বাথরুমটা ঠিক আছে, একদম পারফেক্ট। গিজার টিজার সব লাগানো আছে, এখন গিজার লাগবে না যদিও, তাও ঠিক আছে। আর একটা টিভিও রয়েছে এখানে, আর এখানে মিরর আছে, আর এসিটা কাজ করছে, ব্যাস এসি কাজ করলেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ফ্যানও রয়েছে। আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছলাম, আর সারাদিনে প্রচুর জার্নি হয়েছে, আর আমরা রাস্তাতেই ডিনার করে নিয়েছিলাম, ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছি, আর সেরকম কিছু আজকে আর ডিনার করলাম না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। তার কারণ হচ্ছে সেই সকালবেলা 7:38 বাড়িতে বেরিয়েছিলাম, এই এত রাত্রেবেলা এসে ঢুকলাম। তো কাল সকালে আবার আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।